ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। আমাদের আজকের আলোচনার বিষয় ইসরায়েল থেকে ঢাকায় উড়োজাহাজ অবতরণ আসলে কি। তানভীর, একটা বিষয়ে আজকের বলা যায় টক অফ দ্য কান্ট্রি, সেটা হচ্ছে যে ইসরায়েল থেকে একটি উড়োজাহাজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলা হচ্ছে। আসলে বিষয়টা কি? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আপনি ঠিকই বলছেন, হঠাৎ করেই এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, বিশেষ করে নিউজ হওয়ার পরে। কিন্তু ঘটনাটা কিন্তু শুক্রবারের, অর্থাৎ ঈদের পর দিনের ঘটনা। তো বিষয়টা আসলে খুবই সাধারণ, কিন্তু যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, নিউজ হচ্ছে, অনেক পলিটিক্যাল পার্টিও এর মধ্যে বিবৃতি দিয়ে ফেলেছে, সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের সমালোচনা হচ্ছে। এখন যদি একটা বলি যে সমালোচনার কারণটাকে, প্রথমে যদি এভাবে শুরু করি যে সমালোচনার কারণ হচ্ছে যে আপনি জানেন যে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের যে ন্যাক্কারজনক হামলা, সেটা আজকে না প্রায় 70-80 বছর হলো, 80 বছর হতে যাচ্ছে। অর্থাৎ 1948 সাল থেকে এইটা শুরু হচ্ছে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশ কিন্তু কখনো ইসরায়েলদের পক্ষে অবস্থান নেয় নাই। সবসময় তারা ফিলিস্তিনিদের পক্ষে, তাদের জোরালো অবস্থান। এবং ইসরায়েলকে কিন্তু বাংলাদেশ কখনো স্বীকৃতিও দেয়নি। যে অল্প কিছু দেশ স্বীকৃতি দেয়নি, তার মধ্যে কিন্তু বাংলাদেশ একটা। ফলে সবার কাছে এটা মনে হয়েছে যে তাহলে হঠাৎ করে কি চেঞ্জটা আসলো, যে যার কারণে ইসরায়েলের বিমান, তারা বলছে ইসরায়েলের বিমান বাংলাদেশে কেন আসলো। কিন্তু আসলে বিষয়টা যদি আমরা দেখি, তাহলে আসলে কিন্তু এটা একেবারেই ভুল তথ্য, ভুলভাবে এটা ছড়ানো হচ্ছে। হয়তো ইচ্ছাকৃতভাবে কেউ জেনে করছে বা অনিচ্ছাকৃতভাবে এটা হয়েছে। মূলত প্রথমে এই নিউজটা আসছে হচ্ছে একটা ইরানি একটা বার্তা সংস্থা, যারা বাংলায়ও নিউজ করে বা বাংলাদেশ থেকেও নিউজ, একসময় যারা রেডিও তেহরান বলে একটা ছিল, সেখান থেকে এখন ওয়েবসাইটে তারা একটা নিউজ প্রকাশ করছে। সেখানে তারা বলছে যে ইসরায়েলি 2টো বিমান বাংলাদেশে আসছে, এবং এটা তারা অবস্থান এই নিয়েছে যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই, তাহলে কেন আসলো বা বিমানগুলোতে কি হয়েছে। কিন্তু আসলে পুরো বিষয়টা যদি আমরা এইভাবে দেখি, তাহলে হচ্ছে যে এই বিমানগুলো ইসরায়েলের বিমান না, বা ইসরায়েলের কোনো বিমান ঢাকায় আসছে, বিষয়টা তাও না। এটা হচ্ছে আমেরিকান একটা বিমান, ন্যাশনাল এয়ারলাইন বলে আমেরিকান একটা এয়ারলাইনের সঙ্গে বিমান, সে যে উড়োজাহাজ আর কি, সেই উড়োজাহাজটাই মূলত ঢাকায় এসে অবতরণ করছে। এটার কারণ কি? কারণ হচ্ছে যে যেহেতু ইসরায়েলের সাথে আমাদের কূটনৈতিক কোনো সম্পর্ক নাই, তাদের কোনো এয়ারলাইন্সের সাথে আমাদের অনুমোদনও নাই যে আমাদের এসে তারা নামবে। এখন ইসরায়েল কিছু থেকে তাহলে তারা পণ্য নিয়ে আসছে না, তারা কোনো কিছু আনে নাই। আমেরিকানের যে বিমানটা, ন্যাশনাল এয়ারলাইনের যে বিমানটা, এটা হচ্ছে 1991 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এরা মূলত যাত্রী এবং পণ্য দুটোই পরিবহন করে থাকে। তো তাদের এই বিমানটা যুক্তরাষ্ট্র থেকে প্রথমে আসছে ইসরায়েলে, তারা পরিবহন পারপাজে আসছে। তো যুক্তরাষ্ট্র থেকে পণ্য, তারপরে ব্যক্তি নিয়ে তারা ইসরায়েলে নামছে, তেল আবিবে নামছে। তেল আবিবে সবকিছু খালাস করা হচ্ছে। এই বিমানটার সঙ্গেই আবার একটা চুক্তি হচ্ছে মধ্যপ্রাচ্য এবং হচ্ছে ইউরোপের কয়েকটা দেশের সঙ্গে, যে তারা বাংলাদেশের কিছু গার্মেন্ট পণ্য পার্কে, তাদের এখানে একটা হচ্ছে দুবাইতে নামিয়ে দেবে, আর একটা হচ্ছে ইউরোপের কয়েকটা দেশে তারা নামিয়ে দেবে। তো স্বাভাবিকভাবে তারা যখন এটা ইসরায়েলের তেল আবিবে নামছে, তেল আবিবে পণ্য খালাসের পর এই খালি বিমানটাই, যেটা আমেরিকান বিমান, সে ঢাকায় অবতরণ করছে। কারণ ইসরায়েলি বিমান এখানে অবতরণ করার কোনো সুযোগই নেই, কোনো নাম নেই, কারণ তাদের সাথে আমাদের চুক্তি নেই। তা আমেরিকানদের সঙ্গে যেহেতু আমাদের চুক্তি আছে, সে আমেরিকান বিমান জাস্ট ওইখানে সে তার পণ্য খালাস করছে, এবং এখানে যে আসছে, এখানে কিন্তু সে কোনো পণ্য নিয়ে আসে নাই বা কোনো ব্যক্তিও এখানে আনা হয়নি কোনো কিছু। খালি জাস্ট একটা খালি বিমান এখানে এসে তাদেরকে নামিয়ে দিয়েছে, এবং এখান থেকে যাওয়ার পথে সেই বিমানটি কিছু গার্মেন্ট পণ্য যেগুলো, সেটা বোঝাই করে নিয়ে প্রথমে দুবাই এবং পরবর্তীতে তারা, এটা আসলে এয়ারলাইন্সগুলোর খুবই কমন একটা প্র্যাকটিস। আরেকটা বিষয় হচ্ছে, এই ঘটনার পর আমরা দেখলাম জামাত ইসলামীর পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। আসলে এই বিবৃতিটা তারা যে দিল, এটা কি মনে করেন যে এটার আসলে কোনো এফেক্ট বা এটা কোনো প্রভাব ফেলবে কিনা? প্রভাব আসলে বেশিক্ষণ ফেলবে না, কারণ আসলে যেহেতু জিনিসটাই সঠিক না, সো বেশি সময় প্রভাব থাকবে না। কিন্তু পলিটিক্যাল পার্টি তো তারা সবসময় চেষ্টা করবে সরকারকে একটা চাপে রাখার জন্য। কিন্তু এটাও কিন্তু ঠিক, আপনি যখন দেখেন যে গত ইলেকশনের আগেই কিন্তু ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনিদের উপর, বিশেষ করে গাজাতে যে হামলা চালু করেছে, এটা নিয়ে কিন্তু বিএনপি বা তাদের জোট সঙ্গীরা কিন্তু খুব বেশি সোচ্চার ছিল না।
আপনি কিন্তু খেয়াল করে দেখবেন এর পেছনে একটা কারণ ছিল যে আমেরিকা তাদেরকে সহায়তা করবে, তারা হয়তো আমেরিকান একটা সহায়তা পাবে এই ভোটের আগে, কিন্তু ভোটের পরে এই স্বপ্নটা তাদের মধ্যে আর সেভাবে কাজ করে নাই। তো এখন জামাত ইসলাম যখন এটা বলছে, তারা একটা অপোনেন্ট পলিটিক্যাল পার্টি এবং তারা কিছুটা ধর্মীয় লেবাস তারা সবসময় বহন করে যে আমরা ধর্মের পক্ষে, আমরা ইসরায়েলের পক্ষে, যদিও আগে সেভাবে দেখা যায়নি। আমি আগেই বলতেছি যে ইসরায়েলের উপর হামলার সময় কিন্তু যখন গাজাবাসীর উপর হামলা হচ্ছে তখন এটা দেখা যায়নি। তো এখন যেহেতু ভোট হয়ে গেছে, তাদেরও আর পাওয়া না পাওয়ার কিছু নাই, বা আমেরিকাও এই ইস্যুতে তেমন কাজ করছে না। তো স্বাভাবিক সরকারকে একটা চাপে রাখার জন্য তারা একটা বিবৃতি দিয়ে দিয়েছেন যে কেন ইসরায়েলি আসবে, কারণ বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটা হচ্ছে অ্যান্টি ইসরায়েল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই, একেবারে সন্দেহ নেই। সেখানে একটা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তারা কিছু করেছেন। পাশাপাশি আপনি আর একটা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতেও বেশ কিছু কার্ড শেয়ার করছে, কেউ কেউ নানা ধরনের কথা বলছে যে তাহলে কি এই সরকার ইসরায়েলের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করলো কিনা, নানা কিছু। এখন আমার মানে এটা হচ্ছে যে একেবারেই মানে যারা পলিটিক্যালি মোটিভেটেড বা নানা কারণে সরকারের বিরুদ্ধে এক ধরনের মোটিভেশনাল কিছু কথাবার্তা বলা, এইখানে এটাকে ইস্যুকে তৈরি করার চেষ্টা। আর কিছু মানুষ হচ্ছে না বুঝে, তারা যেহেতু ইসরায়েল খারাপ, তাহলে ইসরায়েলের সঙ্গে কেন, তো এইভাবে আসছে। কিন্তু আমার মনে হয় না যে এটা কোনো ইম্প্যাক্ট তৈরি করবে, কারণ এটা খুব সহজ যে আসলে এখানে ইসরায়েলের কোনো বিমান না বা ইসরায়েলের কোনো কিছু না, ইসরায়েল থেকে কোনো পণ্য আমাদের এখানে এখন পর্যন্ত আসে নাই। আরেকটা বিষয় তানভীর, আপনার নিশ্চয়ই মনে আছে যে এমআরপি মানে বাংলাদেশের পাসপোর্ট যেটা, সেটা মেশিন রিডেবল পাসপোর্ট থেকে যখন ই পাসপোর্টে কনভার্ট হওয়া শুরু হলো, তখন কিন্তু নতুন যে ই পাসপোর্ট, সেই পাসপোর্টে কিন্তু আমরা দেখি যে লেখা নাই যে ইসরায়েল ব্যতীত অন্য সব দেশে, যেটা এমআরপিতে লেখা ছিল। এবং এটার পরও কিন্তু এক ধরনের সমালোচনা হয়েছিল বা সন্দেহ তৈরি হয়েছিল, তাহলে কি বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে কেন, যদি সরকারের পক্ষ থেকে এটা অনেকবার স্পষ্ট করা হয়েছে যে বাংলাদেশ জাতিসংঘ যে প্রণীত যে দ্বিরাষ্ট্রনীতি সেটাকে সমর্থন করে, যতদিন পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি না দিবে বা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সহযোগিতা না করবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দিবে না। এটা বাংলাদেশের একটা ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড এবং খুবই স্পষ্ট একটা স্ট্যান্ড। তারপরেও কিন্তু এই ধরনের বিতর্কগুলো আমরা দেখছি বারে বারে আসছে। এটা কি মানে এটা কেন? এটা কি শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক নাকি অন্য কোনো বিষয় আছে? আমি যে একটা বলছি, একটা তো রাজনৈতিক কারণ থাকবেই, যে আওয়ামী লীগ সরকারের যারা এনটি দলগুলো তারা চেষ্টা করবে সরকারকে চাপে ফেলানো। আরেকটা হচ্ছে যে আমাদের যে ইসরায়েল বিরোধিতা আমাদের এখানকার মানুষের মধ্যে, এটা খুব যৌক্তিক কারণেই, কারণ আমরা সবসময় বলি যে আমরা ফিলিস্তিনের পাশে এবং আমরা মন থেকে এটা সাপোর্ট করি, আমরা চাই যে ফিলিস্তিন একটা আলাদা রাষ্ট্র হোক। ফলে সাধারণ মানুষের মধ্যে ফিলিস্তিনিদের উপরে এক ধরনের টান যেটা আছে, এটা একেবারেই মানসিকভাবে এবং আমি বলবো যে তারা বিশ্বাস থেকে এটা করে। ফলে আপনি যেটা শুরুতে বলছিলেন যে পাসপোর্টে যে সব দেশে যাওয়া যাবে, শুধু ইসরায়েল ছাড়া এই পাসপোর্ট, অর্থাৎ ইসরায়েলের আমরা যে বিরুদ্ধে, সেই সুস্পষ্ট শব্দটা কিন্তু আমরা আমাদের পাসপোর্ট, যেটা আমার পরিচিতি, বাইরে গেলে পরিচিতি, সেখানে কিন্তু সুস্পষ্ট এটা থাকে। তো যখন এটা উঠে গেল তখন এক ধরনের মানুষের মধ্যে তৈরি হলো, কারণ আপনি জানেন যে এর মধ্যে কিন্তু অনেক দেশ, মধ্যপ্রাচ্যের অনেক দেশও ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার একটা চেষ্টা শুরু হলো, বেশ কিছু দেশ কিন্তু দিয়েও ফেললো ইসরায়েলকে স্বীকৃতি, সৌদি আরবের সঙ্গে কথাবার্তা চলে। তো তখন ভাবা হলো তাহলে কি বাংলাদেশ এটা দিয়ে দিয়েছে কিনা, কিন্তু আমরা যতটুকু একেবারেই খোঁজখবর নিয়ে জানছি এখন পর্যন্ত যে না, বাংলাদেশ কোনো স্বীকৃতি দেয়নি। হ্যাঁ, পাসপোর্ট থেকে ওই লেখাটা এখন হয়তো অপ্রাসঙ্গিক মনে হয়, কারণ আমাদের সাথে যেহেতু কূটনৈতিক সম্পর্ক নেই, আমরা কিন্তু চাইলে ইসরায়েলে যেতে পারছি না। ফলে ইসরায়েলে যাওয়া মানে পাসপোর্টে কি লেখা থাকলো বা না থাকলো তাতে আসলে তেমন কিছু যায় আসে না, এটা একটা মূল কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনি জানেন যে পৃথিবীতে মাত্র 28টা মাত্র দেশ এখন পর্যন্ত আছে যারা ইসরায়েলকে কখনো স্বীকৃতি দেয় না, এবং তাদের যে আপনি একটা বলছিলেন যে তাদের বক্তব্যটা হচ্ছে তারা যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেয় ইসরায়েল, তাহলে কখনোই আমরাও ইসরায়েলকে স্বীকৃতি দিব না। সেই 28টা দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ একটা দেশ, এবং তারা তার এই অবস্থান দীর্ঘদিন ধরে রেখেছে। ফলে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক কোনো কিছু যোগাযোগ হয়েছে ইসরায়েলের বা এরকম, এই বিষয়টা এরকম না। হ্যাঁ, অনেক সময় অনেক পণ্যের কথা বলা হয় যে কিছু পণ্য আমদানি করা হয় যেটা আসলে ইসরায়েলি পণ্য, কিন্তু সেই পণ্যগুলো কি আসলে ইসরায়েল থেকে আসে? ইসরায়েল সারা বিশ্বব্যাপী ব্যবসা করে, বড় বড় প্রতিষ্ঠানের ব্যবসা করে, অনেক পণ্যই আছে ইসরায়েলি পণ্য, কিন্তু তারা সারা পৃথিবীব্যাপী তাদের ছড়ানো। তো সেই কেনাকাটা, তথ্য প্রযুক্তির এই যুগে অনেক কিছু প্রযুক্তিগত অনেক জায়গায় ইসরায়েলে গিয়ে তাদের কিছু কেনাকাটা হয়তো আমাদের এখানে হয়েছে বলে আমরা এরকম শুনতে পারছি, কিন্তু এটা কিন্তু ব্যবসার হিসেবে আসছে, এটা কোনো রাষ্ট্রের সঙ্গে বা কোনো তৃতীয় মাধ্যমে আসছে। যে আমি একটা পণ্যের অর্ডার করতেছি, সে যে পণ্যটা আছে সেটা হয়তো ইসরায়েল তৈরি করছে। এখন আমাদের পণ্য, ইসরায়েল পণ্য বয়কট এমন কোনো কিছু কিন্তু নাই, সরকারের দিক থেকেও নাই, কোনো কিছু নেই। আমরা আমাদের একটা ভালো পণ্য আনার জন্য যেখান থেকে পারে সেটা তৃতীয় পক্ষ এনে দিচ্ছে আমাদেরকে, যে এই পণ্যটা বেটার, এটা তোমরা ইউজ করো। ফলে এর মানে এই না যে রাষ্ট্রের সঙ্গে, সরকারের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক তৈরি হয়েছে বা কূটনৈতিক কোনো সম্পর্ক হয়েছে। ফলে এটা নিয়ে যারা বলে না, যে আপনি যেটা বললেন যে কিছুটা পলিটিক্যাল, কিছুটা না বুঝে বা কিছুটা সন্দেহ থেকে, না আমরা চাই না, আমি মন থেকে চাই না, সো আমি এটা করতে রাজি না।
ধন্যবাদ তানভীর, নিশ্চয়ই পরবর্তীতে আরও এই বিষয়টা নিয়ে কথা হবে। আপনার কাছে আবারও আসবো। আপনাকে ধন্যবাদ যে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করেছেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।